কে? কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও। বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত। কি? ভূত তুমি? ভূত? হ্যাঁ, ভূতের বাড়ির ভূত। ভূতের বাড়ির ভূত। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। আজকের গল্পটা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা কিছুই প্রকাশ করেননি। আমি তার কোনো নামই দিব না। সে আমাকে বারবার অনুরোধ করছে যে ভাইয়ান কোনো ছদ্মনাম বা অন্য কিছু ব্যবহার করবেন না। আমি তাই কোনো ছদ্মনাম ব্যবহার করব না। তিনি ঠিক যেভাবে গল্পটা পাঠিয়েছেন আমি ঠিক ওইভাবেই আপনাদের প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করলাম। এর আগেও একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরেছিলাম, কিন্তু কোনো এক কারণে ঘটনাটি সিলেক্ট না হয় আবারও নতুন করে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সুমন ভাই এই গল্পটা আপনি সবার মাঝে তুলে ধরুন। আমি আর কথা বাড়াবো না, চলুন গল্পে ফিরে যাই। আমার বয়স 14 বছর। আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটি পুরনো কবরস্থান আছে। আমার বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু লোকমুখে শোনা যায় সে কবরস্থানটা নাকি অনেক পুরনো, সাথে অনেক ভয়ঙ্কর। যে কবরস্থানে ভয়ানক আত্মারা বাস করে। আমি তো এই যুগের ছেলেপেলে, এসব কিছু বিশ্বাস করি না। তাই বিশ্বাস না করে আমি আমার বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিই। যেমন কথা তেমন কাজ। রাত ঠিক 12টা। আমিও প্রস্তুতি নিয়ে নিলাম সেই কবরস্থানে যাওয়ার জন্য। আমার সঙ্গে একটি ব্যাগ নিলাম। ব্যাগে এক বোতল পানি, সাথে কিছু খাবার জিনিসপত্র, যাতে রাত্রে কিছু খেতে পারি। সে প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হলাম। বের হয়ে কবরস্থানের দিকে হাঁটতে লাগলাম। খুবই গা ছমছমে পরিবেশ, অনেকটা ঠান্ডা আবহাওয়া, খুবই নিরিবিলি রাস্তাঘাট। আমি গুটি গুটি পায়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কবরস্থানের কাছে চলে গেলাম। কবরস্থানের গেটের সামনে যেতেই আমার কি অনুভূতি হলো, যেন আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার পিছন দিকে তাকাতেই কাউরে দেখতে পাই না। আমিও তো ভয় পাওয়ার পাত্র না। কবরস্থানের ভেতরে ঢুকে পড়লাম। কবরস্থানের ভেতরে ঢুকতেই প্রথমে একটি বিশাল বড় বটগাছ আমার চোখে পড়ল। আমিও ওখানে আর দেরি না করে সেই বটগাছের নিচে যেয়ে বসে পড়লাম। বটগাছের নিচে বসার কিছুক্ষণের মধ্যেই আমার চোখে প্রচণ্ড ঘুম চলে এলো। আমিও একটু পরে ওখানে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই খুবই ভয়ানক একটি চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে আমি আমার আশেপাশে দেখতে লাগলাম, কিন্তু কাউরে আমার চোখে পড়ে না। আবারও একটি মেয়ে আমাকে ডাকতে লাগলো। আমি যেহেতু গল্পতে আমার নামটি প্রকাশ করিনি, সুমন ভাই আপনি
আপনার মন মতো একটি নাম গল্পতে অ্যাড করে দিবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, আমি গল্পে চলে যাই। মেয়েটি আমাকে বলতেছে, সোহাগ, সোহাগ, আমাকে বাঁচাও সোহাগ, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও সোহাগ। আমি তো ওখানে ভয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যাই। মেয়েটির ডাক শুনে আমার শরীরটা রীতিমতো ঠান্ডা হয়ে যেতে লাগলো। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পরে আবারও সে মেয়ের কণ্ঠে আমার ঘুম ভেঙে যায়। এবার মেয়েটি অন্যরকম একটি কথা বলতেছে। মেয়েটি আমাকে যা বলল, সোহাগ, সোহাগ, কই তুমি? আমাকে বাঁচাও, আমার এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না সোহাগ। প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে মুক্তি দাও সোহাগ। আমি তো রীতিমতো অবাক হয়ে চতুর্দিকে খুঁজতে লাগলাম, কিন্তু আমার চোখে কেউ পড়ে না। আমি তো প্রচণ্ড ভয় পেয়েছি। শরীরটা ঠান্ডা হয়ে আসতে লাগলো আবারও। আমি হাঁটতে হাঁটতে কবরস্থানে ভেতর বেলা চলে গেলাম। ভেতর বেলা যেতেই আমার চোখে একটি কালো ছায়া পড়ল। ছায়াটি দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওখানে আবারও জ্ঞান হারিয়ে পড়ল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল আমার। আমি চোখটা মেলতেই সে মেয়েটি আমার সামনে এসে দাঁড়ায়। মেয়েটি আমাকে বলতেছে, সোহাগ, এই সোহাগ, আমাকে চিনতে পারছো না? আমাকে শুনতে পাচ্ছ তুমি? আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও সোহাগ, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তুমি হয় আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে, না হলে তুমি আমার সাথে আবার দুনিয়াতে যাবে। এই দুনিয়ার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি মেয়েটিকে বললাম, তুমি কি চাও আমার কাছে? আর তুমি আমাকে কেন টার্গেট করেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? না, তুমি কোনো ক্ষতি করনি আমার। আসলে তুমি এখানে আসার পরে আমি একটু নিশ্চিন্ত হয়েছি। আমি একটু মুক্তি পাওয়ার আশা জেগেছে আমার মনের ভিতরে। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমাকে কিভাবে আমি মুক্তি দিব? আর তোমার সমস্যাটা কি, এটা আমাকে খুলে বলো। শুভা, শুভা, ওই যে একটা বট গাছ দেখতে পাচ্ছ সামনে, ওখানে, ওখানে যাবে। ওখানে নিচে পোতা আছে একটি বক্স। সে বক্সটা ভেঙে ওখানে একটা লাল কাপড় আছে। ওই কাপড়টা তুমি জলে ভাসিয়ে দাও। বড়, ওই যে ওই পারে একটা নদী আছে দেখছো, ওখানে গিয়ে আমার কাপড়টা ভাসিয়ে দাও, তাহলে হয়তো আমি মুক্তি পাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। তাই বলে আমি ওখানে আর দেরি করলাম না, সরাসরি চলে গেলাম সে বট গাছের কাছে। বট গাছটি খুঁড়তেই আমার চোখে সেই বক্সটি পড়ে গেল। সেই বক্সটি ওখান থেকে উদ্ধার করলাম। উদ্ধার করে পাশে নদীর দিকে হাঁটতে লাগলাম। আমার পিছনে অনেক কিছু ঘটে গেল সেই সময়ের ভিতরে। আমি ওগুলাকে পাত্তা না দিয়ে চলে গেলাম নদীতে। নদীতে যেয়ে সেই বক্সটি প্রথমে ভাঙলাম আমি। ভেঙে সেই বক্সটির মাঝখান থেকে সেই কাপড়টি বের করলাম। কাপড়টি বের করে সেই কাপড়টি নদীতে ফেলে দিলাম। ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে পিছন থেকে সেই মেয়েটি আমাকে ডাক দিল। ডাক দিয়ে যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবতেও পারিনি যে সেই মেয়েটি আমার এতটা কাছে। আমি রীতিমতো অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। আপনারাও হয়তোবা শুনতে চাচ্ছেন মেয়েটি আমাকে তখন কি বলেছে। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে শোনাবো। তাহলে শুনুন মেয়েটি আমাকে কি বলেছিল। সোহাগ, এসো, তুই আমাকে চিনতে পারছিস? আমি কে? আমি সেই তোর ছোট্টবেলার বন্ধুরে, যাকে তুই অনেক ভালোবাসতি, যাকে ছাড়া তুই এক মুহূর্ত চলতে পারতি না। হ্যাঁ, ভেবে নে, আমি সেই আসিয়া, যা কিছুদিন আগে দুর্ঘটনায় আমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। যে যন্ত্রণাটা আমি পেয়েছি তোকে বোঝাতে
পারবো না রে সোহাগ। তুই অনেক ভালো থাকিস, তুই অনেক খুশিতে থাকিস। জানিস সোহাগ, আমি অনেক দিন তোর জন্য অপেক্ষা করেছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দিস পারলে। জানিস সোহাগ, আমি তোর জন্য অনেক কথা রেখেছিলাম যা তোকে বলা হয়নি, আর তোকে কখনো বলা হবে না, কারণ আমার যাওয়ার সময় হয়ে গেছে। পারলে তুই আমাকে ক্ষমা করে দিবি, আর তুই ভালো থাকিস। এই যে তোর আসিয়া। আমি মেয়েটির কথা শুনে হতভঙ্গ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণের মধ্যে মেয়েটি ওখান থেকে উধাও হয়ে যায়। আমি তাকে পাগলের মতো খুঁজতে থাকি, কিন্তু খুঁজে পাই না। আসলে এই মেয়েটি আমার সেই ছোটবেলার বান্ধবী আসিয়া। আমি তাকে হঠাৎ করেও চিনতে পারিনি। আমি তো মেয়েটির কথা শুনে ওখানে কান্নায় ভেঙে পড়ি। এই সেই আসিয়া, যাকে আমি দীর্ঘ 3 মাস যাবৎ খুঁজে চলেছি। আমি হঠাৎ করেও জানতে পারিনি সে রোড স্কেটিংয়ে মারা গেছে, আর তার লাশটা এখানে দাফন করেছে। আমি এটাও জানি না। আর একটি কথা আমার মনে প্রচণ্ড হারে বাড়ি খেতে লাগলো, যে সে লাশটার সঙ্গে ওই বক্সটির কি সম্পর্ক। আমি ওখান থেকে ওই রাত্রেবেলায় চলে গেলাম একটি কবিরাজের কাছে। তখন প্রায় রাত 3টা বাজে। কবিরাজকে তার নিজের বাড়ি থেকে ডেকে উঠলাম। ডেকে উঠে তাকে সব কিছু খুলে বললাম। কবিরাজটি আমাকে যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজ আমাকে বলল যে মেয়েটি রোড স্কেটিংয়ে মারা যায়নি, তাকে গাড়ি চাপা দিয়ে প্ল্যান করে মেরে ফেলা হয়েছে। আমি কবিরাজকে বললাম এই কাজটা কে করেছে। কবিরাজ আমাকে বলল সে আর কেউ না, মেয়েটির বড় ভাই। আমি তো ওখানে হাত দেরি করলাম না, চলে গেলাম থানায়। থানায় যেতে যেতে তখন প্রায় সকাল 8টা বাজে। আমি থানায় যেয়ে ডিরেক্টলি ওসির সঙ্গে কথা বললাম। ওসি সাহেব আমার কোনো কথাই বিশ্বাস করে না। আমি ওসি সাহেবকে বললাম যে আপনি একবার সেই ছেলেকে গ্রেপ্তার করে দেখুন, তাকে জিজ্ঞাসাবাদ করুন, অবশ্যই সে তার দোষটি স্বীকার করবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। পুলিশ যেয়ে সে ছেলেকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার সময় সে সব কথা স্বীকার করে। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমি ওখান থেকে আমার বাড়িতে চলে আসি। আস্তে আস্তে একটি কথা ভাবতে লাগি, হয়তোবা এখন আমার বান্ধবীর আত্মাটা পুরোপুরিভাবে মুক্তি পেয়েছে। হয়তোবা আমার বন্ধুদের সঙ্গে বাজি না ধরলে বুঝতে পারতাম না যে আমার বান্ধবী ওই কবরস্থানে শুয়ে আছে। এখন আমার বান্ধবী পুরোপুরিভাবে হয়তোবা মুক্তি পেয়েছে। আমি আমার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধুরা শুনে সেই মেয়েটির আত্মা কামনার জন্যে মসজিদে কিছু তাবারকের আয়োজন করে, আর সবার কাছে আমার বান্ধবীর জন্য দোয়া চায়। আমিও খাস দিলে আমার বান্ধবীর জন্য দোয়া চাই, যাতে আমার বান্ধবী যেখানে আছে ভালো থাকে। আর আপনাদের সবাইকে একটি কথাই বলবো, যে সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। যাই হোক সুমন ভাই, আর কথা বাড়াবো না, আমি আমার গল্পটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এতটুকু বলেই কিন্তু তার গল্পটি এখানে সমাপ্ত করে। যাই হোক, গল্পটা তো আমার পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদেরকে গল্প পাঠাতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এমনকি ইমেলে পাঠাতে চাইলে ইমেলেও পাঠাতে পারবেন। ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি 00@gmail.com,
আপনি ইমেলে গল্প পাঠাতে পারেন। ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠালেও সমস্যা নেই। বা যদি আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার গল্পটি প্রকাশ করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি আপনাকে আমার স্টুডিওতে আনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, বরাবরের মতো একটি কথাই বলবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।